নমস্কার বন্ধুরা, আমাদের গল্প চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমাদের গল্প চ্যানেলে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা হাজির হলাম। আমার নাম আমিনা এবং আমি বিবাহিত। যখনই আমি দুধ আনতে যেতাম, ছাদে উঠতাম, প্রতিবেশী ছেলে আমাকে তার জানালা থেকে সবসময় ঘুরে দেখত। কিছুদিন আগে সে তার মায়ের সাথে আমাদের বাড়িতে ভাড়ায় থাকতে এসেছে। একদিন আমি প্রতিবেশীর সাথে আলাপ করলাম। সেই দিন আমি প্রথম আমার নতুন প্রতিবেশীকে দেখলাম। যখন তারা বাড়ির দরজা বন্ধ করে বাইরে এলো, তখন আমি তাকে বললাম আমার কথা বলার খুব শখ ছিল। আমার স্বামী আমাকে বাইরে যেতে দিত না। সেই দিন আমার নতুন প্রতিবেশীকে দেখতে পেয়ে খুব ভালো লাগলো। আমি তাকে তার নাম জিজ্ঞেস করলাম এবং নিজের নাম বললাম, কারণ ভাড়াটিয়া সংক্রান্ত ব্যাপার আমার শ্বশুর শাশুড়ি দেখাশোনা করেন। আমি আমিনা। আপনি কি এখানে নতুন এসেছেন? সে হ্যাঁ বলল। তারপর আমি তার নাম জিজ্ঞাসা করলাম। সে নারী তার নাম রুবিনা বলল। তারপর আমি সেই ছেলেটির সাথে কথা বলার জন্য হাত বাড়ালাম, কিন্তু সে তার হাত বাড়াতে রাজি ছিল না। সম্ভবত তার মা কাছেই ছিল, তাই তার মা বলল, হালিম, আন্টিকে হাই বলো। মায়ের কথায় সে হাত বাড়ালো এবং তার নাম বলল হালিম। আমি আরও কিছু কথা বলার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন রুবিনা বলল, কখনো সময় পেলে কথা বলবো, এখন আমাকে বাইরে যেতে হবে। তারপর আমি বিদায় জানিয়ে বাড়ি ফিরে এলাম। পরের দিন সকালে আমি বিরিয়ানি তৈরি করেছিলাম। আমি ইচ্ছে করে বেশি বিরিয়ানি বানিয়েছিলাম। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। গ্রীষ্মের খরতাপে অতিষ্ঠ শহরবাসীর দুঃখে ব্যথিত হয়ে যেন মন খারাপ করে আকাশ তার কান্নার জল এই ধরণীতে ছড়িয়ে দিচ্ছে। পৃথিবীর এই বিমর্ষ রূপ দেখতে দেখতে সে নিজেও যেন এর মাঝে হারিয়ে যেতে চাইছে। কদিন হলো ভাড়াটিয়ারা তাদের বাসায় আছে। বাসায় লোক বলতে অবশ্য এখন একাই আছে। অন্য সময় বাসায় শাশুড়ি থাকেন। তিনিও কয়েকদিনের জন্য মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন। আমিনা পারছে না কোথাও যেতে, না কোনো মজার কিছু করতে। সারাদিন বাসায় বসে গল্পের বই পড়ে আর টিভি দেখে কতই বা সময় কাটানো যায়। জানালার পাশে বসে থেকে এসব সাত পাঁচ ভাবছিল আমিনা। আমার স্বামী অফিসের কাজে কয়েকদিন হলো বাইরে, তাই আমি এক টিফিনে বিরিয়ানি ভরে রুবিনাজির বাড়িতে গেলাম। আমি কথা বলতে খুব পছন্দ করতাম এবং কলোনির অন্যান্য মহিলারা চাকরি করত, ফলে তাদের সাথে কথা বলা সম্ভব হতো না। সারাদিন আমি বাড়িতে একা থাকতে ভালো লাগে না, কিন্তু এখন আমার নতুন প্রতিবেশী ছিল। হাতে বিরিয়ানি নিয়ে রুবিনাজির দরজায় ঘন্টি বাজালাম। আমাকে দেখে কিছুটা অবাক হলেন। আমি বললাম, গুড মর্নিং রুবিনাজি, আমি আপনার জন্য নাস্তা নিয়ে এসেছি। তিনি আমাকে তার ঘরে আমন্ত্রণ জানালেন। তার ঘরে ঢুকেই আমি জিজ্ঞাসা করলাম, হালিম কোথায়? তারপর বললাম, আপনার জন্য আমি বিরিয়ানি এনেছি। আমার হাতের তৈরি বিরিয়ানি একবার চেখে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর হালিমকে খাওয়াবেন, এই খাবারটা ওর খেতে খুব ভালো লাগবে। আমি হালিমকে ডাকতে শুরু করলাম, কিন্তু সে বাইরে এলো না। রুবিনাজি তাকে ডাকলো, তখন সে বাইরে এলো। আমি বাচ্চাদের খুব ভালোবাসতাম। হালিম তার মায়ের পাশে বসেছিল। রুবিনাজি আমার সাথে কথা বলছিলেন, কিন্তু তাকে বেশি কথা বলার অভ্যাস ছিল না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এটা কি আপনার ছেলে? আপনি এত কম বয়সী দেখাচ্ছেন, কিন্তু আপনার 15 বছরের ছেলে আছে। আমার প্রশ্ন শুনে রুবিনাজি হেসে বলল, হ্যাঁ, আমি দেখতে যেমনই হই না কেন, সে আমারই ছেলে। রুবিনাজি দেখতে সুন্দরী ছিলেন, কিন্তু তার জীবনযাপন অনেক উচ্চমানের ছিল। আমি হালিমকে জিজ্ঞাসা করলাম, তুমি কেন প্রতিদিন জানালা দিয়ে আমাকে দেখো? আমার প্রশ্ন শুনে রুবিনাজি তাকে রাগ দেখালো। সে বলল, আমি আপনাকে কেন দেখব? আমি গাছ অনেক ভালোবাসি, তাই আমি ছাদের ওপরে গাছের টবগুলো দেখি। আমি বললাম, ঠিক আছে, এবং বাড়ি ফিরে এলাম। দুদিন পর আমি আমার ছাদে গাছের টবগুলো পরিষ্কার করছিলাম। ছাদ থেকে হালিমের ঘরের দিকে তাকালাম। আমি দেখলাম সে আমাকে ইশারা করছে। ইশারায় সে জিজ্ঞাসা করছিল, আপনাকে সাহায্য করতে পারি? গাছের টবগুলো খুব এদিক ওদিক নাড়ানো যাচ্ছিল না। ভারী হয় আমি তাকে ইশারা করলাম আসতে। সে হয়তো মায়ের অনুমতি নিতে চাইছিল, তাই আমি তার বাড়ির ঘন্টি বাজালাম। রুবিনাজি দরজা খুললেন। আমি বললাম, আমি আমার ছাদের টবগুলো পরিষ্কার করছি, কিন্তু ওইগুলো খুব ভারী, তাই হালিমের সাহায্য প্রয়োজন। তাকে কিছুক্ষণের জন্য পাঠাবেন? তার মুখ দেখে মনে হলো তিনি পাঠাতে চান না, তবুও আমার অনুরোধে বললেন, আপনি যান, আমি তাকে পাঠাচ্ছি। আমি ছাদে ফিরে এলাম এবং কিছুক্ষণ পরে হালিমও এলো। আমি বললাম, ছাদ পরিষ্কারে সাহায্য করো। আমি ট্যাঙ্কের দিকে ঘুরতেই হালিম আমার শাড়ির আঁচল টানলো। তারপর সে অদ্ভুত কিছু ছড়া বলতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না 15 বছরের ছেলেটি এভাবে কেন করছে। আমি বললাম, তুমি কি করছো? যদি কিছু বলতে চাও বলো, না হলে ছাদ পরিষ্কার করতে সাহায্য করো। আমি বললাম, কিন্তু সে শুনছিল না। রাগে আমি বললাম, আমি তোমাকে ছাদ পরিষ্কার করতে ডেকেছি, নাটক দেখাতে নয়। সাহায্য করো, বাকি কথা বাদ দাও। হালিম বলল, মা বলেছে কাপড় ভেজাতে নেই, বাকি সব সাহায্য করব। সে খুব বুদ্ধিমান ছিল। আমি পানির পাইপ নিয়ে ট্যাঙ্ক থেকে পানি নিয়ে টবে দেওয়ার চেষ্টা করছিলাম। তখন হালিম পাইপ এনে ট্যাঙ্কে ঢুকিয়ে মুখ দিয়ে পানি টেনে নিল। এতে ট্যাঙ্কের পানি ধীরে ধীরে বের হতে লাগলো। আমি দেখছিলাম হালিম গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে।
তাই আমি তার সাথে মজা করলাম এবং কিছু পানি তার উপরে ছিটালাম। তখন সে আমাকে পুরো ভিজিয়ে দিল। তারপর সে আমাকে বিদ্রূপ করলো এবং তাড়াতাড়ি মাপ চাইলো। তখন আমি পুরো ভিজে গিয়েছিলাম। তার চোখে আমার ভেজা শরীরের ওপর ঘুরছিল। আমি মুখ ফিরিয়ে দাঁড়ালাম। সে আমার শাড়ির আঁচল টানলো। আমি তাকাতেই সে ইশারায় বলল, তুমি খুব সুন্দর দেখাচ্ছ। আমরা কিছুদিন হলো একে অপরকে চিনেছি, কিন্তু আজ সে আমাকে সুন্দর বলছিল। ছাদ পরিষ্কার করার পর আমি তাকে সাথে নিয়ে নিচে এলাম। আমি তাকে ভিজিয়ে দিয়েছিলাম। তার মা তাকে ভেজা কাপড় দেখলে আমাকে দোষ দিত, তাই আমি তার ভেজা চুল মোছাতে লাগলাম। সে সোফায় বসেছিল আর আমি তার চুল মুছছিলাম। এই বয়সে যা হয়, কোনো কিছুই যেন উদ্বিগ্ন যৌবনকে ঢেকে রাখার মতো যথেষ্ট মনে হয় না। ঢিলেঢালা কাপড়ের ওপর দিয়ে যেন যৌবনের বাঁধভাঙা বাঁকগুলো ফেটে পড়তে যায়। হঠাৎ আমি তার হাতের স্পর্শ আমার নাভিতে অনুভব করলাম এবং তাড়াতাড়ি সরে গেলাম। আমি বললাম, হালিম, তুমি কি করছিলে? সে বলল, আমি আপনার হাত ধরতে চাচ্ছিলাম, কিন্তু ভুলে নাভিতে চলে গিয়েছে। সরি, ভুল হয়ে গেছে। আমি ভুল বুঝে তাকে ক্ষমা করে দিলাম। তারপর সে বলল, আপনি কত ভালো। যদি পুরো দিন আপনার সাথে কাটাতে পারতাম তাহলে কত মজা হতো। আমি তার কথাকে মজা মনে করলাম। সেদিন রাতে আমি আমার স্বামী বাড়িতে এলে আদিলকে সাদাসিধেভাবে বললাম, আদিল, তুমি তো তেমন আমার সাথে কথা বলো না। সারাদিন বাড়িতে একা একা থাকি, খুব বোর লাগে, খুবই বিরক্ত হয়ে যাই। চলো না কয়েকদিনের জন্য কোথাও ঘুরতে যাই। আমার কথা শুনি আদিল একেবারে চেঁচিয়ে উঠল, তোমার তো বাড়িতে এসি চালিয়ে বসে থাকো, আর কোনো কাজ নেই। সারাদিন বাড়িতে বসে খাওয়া দাওয়া করো আর বলো যে বিরক্ত লাগছে। কিন্তু আমার তুমি ছাড়া অনেক কাজ থাকে। তোমার সাথে কথা বলা বা তোমাকে নিয়ে কোথাও যাওয়ার কোনো সময় নেই আমার। আমাকে শান্তিতে আমার কাজ করতে দাও। তুমি তো পুরোপুরি ফাঁকা। আশেপাশে সব মেয়েরা চাকরি করে আর তুমি গ্রামের মেয়েদের মতো সারাদিন বাড়িতে বসে থাকো। গ্রামের মেয়েরা তো কেবল কথা বলতেই জানে, আর কিছুই না। না জানি এরকম আরো কত কি বলে আদিল মুখ ঘুরিয়ে পাশ ফিরিয়ে শুয়ে পড়ল। তার হঠাৎ এই আচরণ আমি বুঝলাম এটা আসন্ন, কিন্তু যে বাক্য বা টোনে সে আমার সাথে কথা বলল সেটা আমার খুব কষ্ট দিল। সেদিন রাতে আমি আর ঘুমাতে পারিনি। পরের দিন আদিল অফিসে চলে গেল কোনো রকম কথা না বলে, আর আমি চলে গেলাম রুবিনাজির বাসায়, কারণ আমার মন হালকা করতে হবে। এখন আমাদের সম্পর্ক বেশ জমেছে, অনেক গল্প আদান প্রদান হয় আমাদের মধ্যে। আমি জানতাম তিনি আমাকে বুঝবেন। যেহেতু আমার মন ভারাক্রান্ত ছিল, তাই আমি তার দরজার সামনে কাঁদো কাঁদো অবস্থায় দাঁড়িয়েছিলাম। এটা দেখে রুবিনাজি আমার হাত ধরে আমাকে ভেতরে নিয়ে গেলেন। তারপর আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আমি তাকে বললাম যে আমার স্বামী কিভাবে আমার মন আঘাত করে কথা বলল। তিনি বললেন, স্বামীরা এমনই হয়। স্বামী কখনো তার স্ত্রীর মূল্য বোঝে না। স্ত্রীকে শুধু তার জন্য সবকিছুই ত্যাগ করতে হয়। আমি কাঁদছিলাম, তাই রুবিনাজি আমাকে শান্ত করতে হালিমকে ডেকে পানি আনতে বললেন। পানি খেয়ে আমি কিছুটা শান্ত হলাম। তারপর আমি রুবিনাজির কাছে তার স্বামীর কথা জানতে চাইলাম। তখন তিনি জানালেন যে কিছু বছর আগে তাদের তালাক হয়েছে। তার স্বামীও কিছু এভাবেই ছিল, কিন্তু আমি কারোর কথা শোনার মতো ছিলাম না। তিনি আমার সাথে কথা বলছিলেন। তখনই তার ফোন বেজে উঠল আর তিনি ফোন নিয়ে তার শোবার ঘরে চলে গেলেন। তখন হালিম আমার সামনে দাঁড়িয়েছিল। সে আমার কাছে এসে বলল, হ্যালো ডার্লিং। আমার ডার্লিং আজ এত কাঁদছে কেন? আমার ডার্লিংয়ের চোখে অশ্রু ভালো লাগে না। এই বলে হালিম আমার অশ্রু মুছিয়ে দিল। সে আমার সাথে খুব বুদ্ধিমত্তার সাথে কথা বলছিল। সে তো ছোট, স্বামী স্ত্রীর কথাবার্তা সে কিভাবে বুঝবে? আমি তাকে বললাম, তোমাকে আমি আমাদের স্বামী স্ত্রীর ঝগড়ার কথা কি বলবো? তুমি তো খুবই ছোট, তোমার এসব বোঝার ক্ষমতাও নেই। তখন সে আমার হাত ধরে বলল, আমাকে ছোট মনে করার ভুল করো না। আমি খুবই বুদ্ধিমান। আমার মা যা বলছিলেন সব আমি শুনেছি। তাই আঙ্কেলের ওপর আমার খুব রাগ হচ্ছে। এত সুন্দরী স্ত্রীকে কাঁদিয়েছে, এটা হওয়া উচিত নয়। এই অশ্রুর বোঝাপড়া আমি আঙ্কেলের থেকে কখনো না কখনো নেব। এই বলে হালিম আমাকে কাঁদতে কাঁদতে হাসিয়ে দিল। তারপর সে আমাকে আলিঙ্গন করলো। কিছুক্ষণ পরে আমি নিজের বাড়ি ফিরে গেলাম। সেই সন্ধ্যায় আদিলের ফোন এলো। সে আমাকে জানালো যে অফিসের কাজে তাকে কিছুদিনের জন্য বাইরে যেতে হবে। এই নতুন শহরে আমি এসেছি আমার কয়েক মাস হয়েছে। আজ পর্যন্ত আমি আদিলকে ছাড়া রাতে একা থাকিনি। আমি তাকে মুখে হ্যাঁ বললেও একা একা থাকা খুবই ভীতিকর লাগছিল। রাতের খাবার শেষ করার পর আমি রুবিনাজির বাড়ি গিয়ে দরজা নক করতে লাগলাম। রুবিনাজি দরজা খুললেন। তখন আমি বললাম, আমার স্বামী কিছুদিনের জন্য অফিসের কাজে বাইরে গেছে। আপনি কি আজ রাতে আমার বাড়িতে থাকতে পারবেন? এতে রুবিনাজি রাজি হলেন না। তিনি বললেন, আমার শোবার ঘর নিজের বিছানা ছাড়া অন্য কোথাও আমার ঘুম আসে না। আমি সেখানে যেতে পারবো না, কিন্তু তুমি যদি চাও তাহলে আমার সাথে আমার ঘরে থাকতে পারো। তখন আমি আমার বাড়ি লক করে রুবিনাজির বাড়িতে চলে গেলাম। যখন আমি তার ঘরে গেলাম তখন সেখানে এসি খুব জোরে চলছিল। রুবিনাজি গত 1 ঘন্টা ধরে তার ঘরে এসি চালু রেখেছিলেন। এসির ঠান্ডা হাওয়ায় আমার খুব ঠান্ডা লাগছিল।
আমি রুবিনাজিকে বললাম এসি চালু থাকলে আমার ঘুম আসে না, তাই আমি বাইরে গিয়ে ঘুমোই। তারপর আমি হলে চলে গেলাম। মনটা একটু খারাপ থাকলেও আসলে ঘুমে চোখ জড়িয়ে আসছিল। ড্রয়িং রুমে গিয়ে এই ছোট সোফায় শটান শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে হালিমও চলে এলো। কি রে, তুই এখনো জেগে ঘুমাবি না? ভাবির কথায় হালিম বাস্তবে ফিরল। হ্যাঁ, এই তো ঘুমাবো। ভাবির দিকে তাকালো। ভাবি একটা সালোয়ার কামিজ পরে এই বয়সে যা হয়, কোনো কিছুই যেন তার উদ্বিগ্ন যৌবনকে ঢেকে রাখার মতো যথেষ্ট মনে হয় না। ঢিলে ঢালা কাপড়ের ওপর দিয়েও যেন যৌবনের সেই বাঁধ ভাঙা বাঁকগুলো ফেটে পড়তে চায়। হালিম উঠে তারপর সে আমাকে তার ঘরে নিয়ে গেল। আমি ভাবলাম যে সে হয়তো আমার সাথে কিছু বলতে চায়, তাই সে আমাকে তার ঘরে নিয়ে গেল। বাসাটা ছোট, বেডরুম, ড্রয়িং রুম, রান্নাঘর আর বাথরুম নিয়ে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? এতে হালিম বলল, আমি আপনাকে এখানে ঘুমানোর জন্য নিয়ে এসেছি। বাইরের সোফায় আপনার ঘুম আসবে না, অসুবিধা হবে। আপনার যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই চেষ্টা করছি। এই বলে হালিম আমাকে তার ঘরে ঘুমানোর অনুরোধ করলো। হালিম লাইটটা বন্ধ করে দিয়ে রুমের অন্য পাশে একটা সোফায় বসে টিভিটা ছেড়ে সাউন্ড কমিয়ে দিল। সে অনেক রাত পর্যন্ত টিভি দেখে। আমি প্রথম দিন থেকেই দেখে এসেছি। টিভিটা আমার দিকে পিছন ফিরানো, তাই এর আলোয় বিছানা থেকে সোফায় বসে থাকা হালিমকে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। ওদিকে আরো কিছুক্ষণ তাকিয়ে থেকে একটু পরেই চোখে ঘুম নেমে এলো। সে ওপাশ ফিরল। গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল। নতুন জায়গায় আসলে প্রায়ই এই সমস্যাটা হয়। সোফায় বসে চোখ খুলে দেখলাম হালিম এখনো সোফায় বসে টিভি দেখছে। টিভিতে যাই দেখাচ্ছিল হালিম খুব উত্তেজিত হয়ে তা দেখছিল। আমি বিভোর হয়ে তাকিয়ে রইলাম। তার মুখ দিয়ে একটা কথাও ফুটল না। অন্ধকার ঘরে টিভির আলোয় আমাকে দেখলেও উল্টো পাশে খাটে শুয়ে থাকা আমার জেগে ওঠা হালিমের চোখে পড়ল না। বিস্ময়ের সাথে দেখলাম ওকে কেমন কেমন লাগছিল। ওর ইচ্ছে হচ্ছিল উঠে গিয়ে, কিন্তু বহু কষ্টে ও সামলে নিল। নিজেকে মনে মনে ধমক দিল, এটা ওর ভাবি, ওকে নিয়ে এমন চিন্তা করা উচিত হচ্ছে না। কিন্তু ওর সংযমে আরো বাঁধভাঙা করে দিতেই যেন হালিম সর্বাত্মক চেষ্টা করছিল। গভীর রাত পর্যন্ত টিভি দেখে হালিম ক্লান্ত হয়ে পড়ল। পাশেই সোফায় গিয়ে যে শোবে সেই শক্তিও ওর অবশিষ্ট ছিল না। কোনো মতে টিভিটা বন্ধ করে সে আমার পাশেই শুয়ে পড়ল। শোবার সাথে সাথেই ঘুম। আমিও তখন ঘুমিয়ে কাঁদা। তারপর হালিম আমার পাশে তার বিছানায় শুয়ে পড়ল। হালিম তার চাদর আমার উপরে দিয়ে দিল। সে আমাকে তার চাদরে নিয়ে নিয়েছিল। তার এই আচরণ আমার একদম ভালো লাগছিল না। আমি সেই চাদর থেকে বের হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সে আমাকে বের হতে দিচ্ছিল না এবং আমাকে জোরে ধরে রেখেছিল। যখন আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম তখন সে আমার শাড়ি খুলে দিয়েছিল এবং চাদরের ভেতর থেকেই আমাকে বিরক্ত করতে শুরু করেছিল। আমি চাদর থেকে টেনে বের হবার চেষ্টা করছিলাম। একটা চিৎকার দিয়ে ছিটকে হালিমের কাছ থেকে সরে এলাম। আমার চিৎকারে রবিনাজিও জেগে গিয়েছে। দিয়ে তার সারা দেহ দিয়ে ভয়ের শিহরণ খেলে গেল। তার শরীর দিয়ে ঝোঁকের মাথায় কি করেছে সে। হালিম মুখে 2 হাত দিয়ে একটা সোফার ওপর বসে পড়েছে। খাটের ওপর থেকেই সে অনেক কষ্টে বলে উঠল, ভাবি, আমি ইচ্ছে করে করিনি, হঠাৎ করে। এর বেশি সে বলতে পারে না, মাথা নিচু করে ফেলে। হঠাৎই রুবিনাজি সেই ঘরে এসে যাওয়াতে তার কারণে আমার হালিমের কাছ থেকে রক্ষা পেলাম। আমি যে তাকে ছোট ছেলে মনে করেছিলাম তার এই রূপ আমার সামনে এলো। তারপর রুবিনাজি তাকে চড় মেরে বকুনি দিয়ে আমাকে সেই ঘর থেকে বের করে আনলেন। পরের দিন থেকে আমি দৃঢ়ভাবে ঠিক করেছিলাম যে আর কখনো রুবিনাজির বাড়িতে যাব না। কারণ 15 বছরের ছেলেটি আমার সাথে যা করার চেষ্টা করেছিল তাতে আমার মনে ভয় সৃষ্টি হয়েছিল। কাল যদি হালিম আমার সাথে কিছু করতো তাহলে আমি সব সময়ের জন্য শেষ হয়ে যেতাম। হালিম কেন আমার সাথে এমন করছিল তা আমি আমার স্বামীকেও বলতে পারতাম না, কারণ আমি যদি তাকে কিছু বলতাম তাহলে সে আমাকেই দোষ দিত। আদিল সব সময় আমাকে বলতো যে আমাকে কারোর সাথে বেশি কথা বলার দরকার নেই, কিন্তু আমি কখনো তার কথা শুনিনি। কাল আমি তার কথার মানে ভালোভাবে বুঝতে পেরেছিলাম। সন্ধ্যায় আমি ছাদে শুকনো কাপড় নিতে গিয়েছিলাম। তখন হঠাৎ করে আমার নজর হালিমের ঘরে পড়ল। আমি দেখলাম সে আমাকে দেখে কান ধরে ক্ষমা চাইছে। সে ইশারায় বলছিল, দয়া করে আজ অত্যন্ত এখানে এসো। অনেকবার আমি তাকে উপেক্ষা করার চেষ্টা করেছিলাম, কিন্তু একবার ছাদ থেকে নামার সময় আমি তার দিকে তাকালাম। তখন তার চোখে জল ছিল। সে আমার জন্য কেন কাঁদছিল এটা আমার বুঝে আসছিল না। কেন এমন করছে? সেইভাবে বসেই রইল। আমি কি করবো বুঝতে না পেরে কোনো মতে কথা বললাম। আমার গলার আওয়াজ শুনে মুখ তুলে ওর দিকে তাকাই। অপরাধীর মতো নতমুখে বসে থাকা হালিমকে দেখে আমার হঠাৎ তার জন্য মায়া হলো। বেচারার আর দোষ কি? জোয়ান বয়সের দোষে একটা ভুল করে বসেছে, ওকে মাফ করে দেওয়াই উচিত। বহু কষ্টে মাথা থেকে এগুলো ছেড়ে ফেলে না, আমাকে আরো শক্ত হতে হবে। ওর ঘাড়ে হাত রেখে বললাম, তোর কোনো দোষ নেই রে, যা করেছিস তোকে আমি ক্ষমা করে দিয়েছি।
কিন্তু আমার নিজেকে অপরাধীর মতো লাগছিল এটা মনে করে যে কাল রাতে কেন ওদের বাসায় গেলাম। আমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। হালিম হয়তো আমাকে কিছু বলতে চায় বা আমার প্রতি তার প্রেম জেগেছে, সেটা তার আচরণ থেকে বোঝা যাচ্ছিল। তার ভুল আচরণ আমি বুঝতে পারছিলাম। তার এই ভুলের কথা তার মাকে জানানো প্রয়োজন ছিল, যাতে তিনি সময় মতো তাকে বোর্ডিং স্কুলে রেখে তার ভুল অভ্যাস ঠিক করতে পারেন। সেই রাতে আমি আবার সাহস করে রুবিনাজির বাড়িতে গেলাম। তারপর আমি তাকে বললাম, আমি একা থাকার অনেক চেষ্টা করেছি, কিন্তু রাতে একা থাকা আমার পক্ষে সম্ভব নয়। সেই রাতে রুবিনাজির ঘরে আমি তার সাথে কথা বলছিলাম। আমাদের পরিচয় কয়েকদিন হয়ে গেছে এবং আজ রুবিনাজি আমার স্বামীর সম্পর্কে জানতে চাইলেন। আমার স্বামী কি কাজ করেন আমাকে জিজ্ঞাসা করলো। তখন আমি তাকে জানালাম আমার স্বামী একজন অফিসার, আর আমার খুব বেশি পড়াশোনা জানি না, তাই আমি কিসের অফিসারের অত শত বুঝি না। রুবিনাজির সাথে কথা বলতে বলতে বেশ অনেকটা সময় পেরিয়ে গিয়েছিল। এমন সময় এসে ঠান্ডা বাতাসে আমি কাঁপতে লাগলাম এবং বাথরুমে যাওয়ার প্রয়োজন হলো। আর আমি বাইরে বাথরুমে যেতে চাইলাম। রুম থেকে বের হয়ে রান্নাঘরের পাশে বাথরুমের দরজাটা হালকা ভেজানো দেখে সেদিকে এগুলাম। খুব বাথরুমের চাপে দরজা বন্ধ করতে ভুলে গেলাম। তখন আমি এই বাথরুমে ঢুকে দরজা বন্ধ করার সময় হঠাৎ হালিম ঢুকে পড়ল। সে এক হাতে আমার মুখ চেপে ধরলো এবং অন্য হাতে দরজা লক করলো। তার এই আচরণ দেখে আমি আতঙ্কিত হয়ে পড়লাম। বাথরুমে 15 বছরের সেই ছেলেটি আমার সাথে যা করলো তাতে আমি পুরোপুরি অবাক হয়েছিলাম। ভয়ে আমি কাঁপছিলাম। সেই দিন আমি তার উদ্দেশ্য বুঝতে পারলাম। আধ ঘন্টা পর রুবিনাজি বাইরে থেকে দরজায় নক করছিলেন। ভয়ে হালিম দরজা খুলে দিল। রুবিনাজি দরজা খুলেই আমাকে ভেতরে অপ্রত্যাশিত অবস্থায় দেখতে পেলেন। তিনি আমার হাত ধরে আমাকে বাইরে নিয়ে এলেন। যখন বাইরে নিয়ে এলেন, হালিম মাথা নিচু করে দাঁড়িয়েছিল। রুবিনাজি তাকে চড় মারতে যাচ্ছিলেন, কিন্তু আমি তার হাত ধরে থামালাম। হালিম তখন আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, আমি মাকে সব বলেছি, আমাকে ক্ষমা করুন। আমি তার কথায় চমকে গিয়েছিলাম। প্রথমে যখন সে আমার মুখ চেপে ধরলো, আমি ভয়ে আচ্ছন্ন ছিলাম, কিন্তু পরে তার চোখে জল দেখে এবং তার কথায় আমি সত্যটা বুঝতে পারলাম। হালিম আমাকে বলেছিল রুবিনাজি তাকে বন্দি করে রেখেছে এবং তার সাথে অনেক লোকজনও রয়েছে। আমি তখন রুবিনাজিকে জিজ্ঞেস করলাম, তুমি কে? হালিম তোমার কে? তুমি তার সাথে এমন কেন করছো? এমন সময় দরজায় পুলিশ এসে পৌঁছালো। পুলিশকে আমি বাথরুমে থাকাকালীন ফোন করেছিলাম। আমার স্বামী একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, কিন্তু আমি রুবিনাকে শুধু অফিসার বলেই জানিয়েছিলাম। কেন জানি না আমার মনে হলো তাকে বলার দরকার নেই যে আমার স্বামী পুলিশে কাজ করে। আমার স্বামী যে পুলিশে আছে তা রুবিনাজি জানে না এবং পুলিশের পোশাকেও দেখেনি। আমার স্বামী ও রুবিনার কখনো সাক্ষাৎ হয়নি। সত্যটা এই ছিল, রুবিনা হালিমের অপহরণ করেছিল। হালিমের বাবা একজন ব্যবসায়ী ছিলেন এবং বাড়িতে অনেক কাজের লোক কাজ করত, আর সেই তাদের বাড়িতে কাজের লোকের সাথে হাত করে। হালিমের পরিবার বিদেশে যাওয়ার আগের দিনই রুবিনা তাকে অপহরণ করেছিল এবং তার বাবার কাছ থেকে 15 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল। সেই টাকা না পাওয়া পর্যন্ত সে হালিমকে নির্যাতন করছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করলো। এরপর আমি হালিমকে জিজ্ঞাসা করলাম, হালিম, আমাদের প্রথম সাক্ষাতে তুমি এসব কথা আমাকে বলতে পারতে, তুমি কেন কিছুই বলনি? তখন হালিম বলল, রুবিনা আমার ওপর কড়া নজর ছিল। সে আমার ঘরেও ক্যামেরা লাগিয়ে রেখেছিল। শুধু তাই নয়, সে সব সময় মোবাইলের রেকর্ডিং চালু করে আমার পকেটে রেখে দিত, যাতে আমি কার সাথে কি কথা বলি সেটা সে জানতে পারে। সে আমাকে বহুবার প্রাণে মারার চেষ্টা করেছে, তাই আমি সবসময় তার ভয়ে থাকতাম। যখন আমি আপনাকে দেখলাম তখন আমার সাহায্যের একটা আশা জাগলো। আমি ভেবেছিলাম আপনি আমার কিছুটা সাহায্য করতে পারবেন এবং আজ আপনার জন্যই আমার জীবন বাঁচবে। আমার শাড়ির আঁচল টানা থেকে আমাকে তার কম্বলের মধ্যে টানার পর্যন্ত সব কথার কারণ আমি এখন বুঝতে পারছিলাম। রুবিনার কড়া নজরের কারণে সে কিছুই বলতে পারছিল না। অবশেষে বাথরুমে সুযোগ পেয়ে সে আমাকে সব সত্য কথা বলল। পরের দিন আমার স্বামী তার কাজ থেকে ফিরে এলো। এসেই আমাকে জড়িয়ে ধরে বলল, আমিনা, আমাকে ক্ষমা করে দাও। কিছুদিন আগে আমি তোমাকে বিনা কারণে কিছু বলেছিলাম, কিন্তু তুমি তো খুবই বুদ্ধিমতী। তোমার বুদ্ধিমত্তার আমি খেয়াল করিনি এবং আমি তোমাকে বিনা কারণে কিছু বলেছি। আমি গত কিছুদিন ধরে একটা কেসের কারণে খুবই চাপের মধ্যে ছিলাম এবং সেই কেস ছিল এক ব্যবসায়ীর ছেলের অপহরণের কেস। গতকাল একজন অফিসারের স্ত্রী, মানে তুমি, সেই কেস সমাধান করেছো। আমাদের ডিপার্টমেন্ট কয়েকদিনের মধ্যে তোমার সম্মান করার সিদ্ধান্ত নিয়েছে। তোমার এই সহজ সরল স্বভাব আর বুদ্ধিমত্তার কারণে তুমি সেদিন ফোনটা করেছিলে বলে আজ একটা বাচ্চার জীবন বাঁচিয়েছো। স্বামীর মুখ থেকে নিজের প্রশংসা শুনে আমি খুব খুশি হলাম। কয়েকদিন পর আদিলের অফিসে আমাকে সম্মানিত করা হলো। হালিমকেও তার বাবার কাছে ফেরত পাঠানো হলো। বন্ধুরা, এই জ্ঞানী ও শিক্ষিত মানুষের দুনিয়ায় এমন কিছু অশিক্ষিত ও সরল মানুষেরও প্রয়োজন আছে, কারণ তাদেরও এই সমাজের জন্য সমান প্রয়োজন। কখনো কখনো অশিক্ষিত মানুষের সরলতা আর বুদ্ধি দিয়েও কাজটা হাসিল করে নিল। গল্পটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর গল্পটি ভালো লাগলে অবশ্যই
লাইক শেয়ার করবেন, যাতে আমরা আমাদের চ্যানেলটি আরও এগিয়ে নিয়ে যেতে উৎসাহ পাই। তো বন্ধুরা, আবার আসবো পরবর্তী একটা গল্প নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।